রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। নির্বাচন কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে আপনাদের স্বাগত জানাই আমি ভাস্কর। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন 2026 দোরগোড়ায় কড়া নাড়ছে, আর এই রকম পরিস্থিতিতে রাজ্য জুড়ে প্রার্থীরা প্রচারে ব্যস্ত, মনোনয়নের কাজ চলছে। এমতাবস্থায় এক্সপ্রেস নিউজের স্টুডিওতে আজ হাজির হয়েছেন আমাদের সঙ্গে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রভাস সাঁই। প্রভাসবাবু, আপনাকে স্বাগত জানাই এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠানে। দেখুন, শিল্পনগরী দুর্গাপুর, শিল্পের শহর, এই দুর্গাপুরে এবারের নির্বাচনে ঠিক কোন ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনটা আপনারা লড়তে যাচ্ছেন? দেখুন, দুর্গাপুর এই যে শহর, এই দুর্গাপুর শহর গড়ে উঠেছিল যে গোটা ভারতবর্ষের স্বাধীনতার পর, যে গোটা ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট তাকে করার জন্য এই গোটা দুর্গাপুর জুড়ে কেন্দ্রীয় যে সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিল, এবং দুর্গাপুরে যারা হচ্ছে গ্রামের মানুষ তারা হচ্ছে জমি দিয়েছিল যে তাদের ছেলেদেরও চাকরি হবে, তার সাথে সাথে অসংখ্য মানুষের কাজ পাবে। সেই দুর্গাপুর আজকের যা অবস্থা, কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই একটার পর একটা কেন্দ্রীয় সংস্থা হচ্ছে বন্ধ হয়েছে। ফলে দুর্গাপুরের পরিস্থিতি খুব খারাপ। এই জায়গা থেকে দুর্গাপুরকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। দুর্গাপুরের আজকে ডিএসপির অবস্থা যদি আধুনিকীকরণ না হয়, যদি এসপি সম্প্রসারণ না হয়, যদি ডিটিপিএসের পঞ্চম ইউনিট না হয়, যদি নতুন করে ডিপিএলকে পুনরুজ্জীবিত না করা যায়, যদি ডিসিএলকে না করা যায়, যদি এফসিআই যা হচ্ছে একটা ভালো সার কারখানা ছিল তাকে হচ্ছে পুনরুজ্জীবিত আমাদের করতেই হবে। তার সাথে সাথে আমাদের যে দুর্গাপুরের ছোট একটা সময় বামফ্রন্টের আমলে 90-এর দশকে হচ্ছে যে শিল্পগুলো গড়ে উঠেছে, একটার পর একটা তোলাবাজির কারণে বন্ধ হতে চলেছে। তাহলে দুর্গাপুরের মূল যে বিষয় যে হচ্ছে শিল্পটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেহেতু শিল্প নগরী হিসেবে পরিচিতি, সে কারণেই শিল্পাঞ্চল দুর্গাপুরের শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই শিল্পের সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে কর্মসংস্থান। দুর্গাপুরের শিক্ষার হার যথেষ্ট ভালো, এবং শিক্ষিত যুব সম্প্রদায় যারা দুর্গাপুরটা ছেড়ে দিয়ে দুর্গাপুরের বাইরে চলে যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? তার কারণটা হচ্ছে, দেখুন, মেধা এই অঞ্চলে কম নেই, কিন্তু সেই মেধা যখন কর্মনিশ্চয়তার কিছু পাচ্ছে না তখন সে দুর্গাপুর ছাড়ছে, রাজ্য ছাড়ছে। এইটাকে কিভাবে দেখছেন আপনারা? প্রথম যে কথা বলা, যে এই চোখের সামনে আমরা যা দেখেছি বাম জামানায়, যে আমাদের এখানে একটা এডুকেশন হাব তৈরি হয়েছিল, এবং সেখান থেকে অসংখ্য কৃতি ছাত্র যারা তৈরি হচ্ছিল আজকে তারা কিন্তু কাজ পাচ্ছে না। কারণ 2011 সিঙ্গুরকে জলাঞ্জলি দিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছিল, এবং শুধু তৃণমূল নয়, সেদিন যখন সিঙ্গুরকে শেষ করার জন্য রাস্তায় বিজেপি এবং তৃণমূল, এ তো সবারই জানা যে বিজেপির কেন্দ্রীয় যত সব নেতা আছে, রাজনাথ সিং ছিলেন, সব উপস্থিত ছিলেন। ফলে দুর্গাপুর সহ গোটা বাংলাকে শিল্প শেষ করার মধ্যে দিয়ে আজ কী হয়েছে? আজকে যুব সমাজের কাছে অন্ধকার। আজকে সমস্ত অংশের যুবরা কাজ পাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, যার ফলে এই দুর্গাপুর বৃদ্ধ আবাসে পরিণত হচ্ছে। এই সিটি সেন্টার সহ বহু জায়গায় আছে, যারা হচ্ছে বয়স্ক মানুষ, তারা হচ্ছে শেষ বয়সে যে সন্তানের কাছ থেকে যে সেবা আশা করার বিষয় ছিল তা তারা পারছে না। ফলে এই জায়গা থেকে দুর্গাপুরের ছেলেদের দুর্গাপুরেই কাজের হচ্ছে ব্যবস্থা করতে হবে, এই হচ্ছে আমাদের হচ্ছে মূল হচ্ছে লক্ষ্য। অন্তত সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করবার একটা প্রয়োজন ছিল।
আপনারা যখন ক্ষমতাচ্যুত হলেন তারপর প্রায় 1.5 দশক অতিক্রান্ত, এই 1.5 দশকের মধ্যে কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার উল্লেখযোগ্য কাজ করেছে বা কোন কোন জায়গায় উল্লেখযোগ্যভাবে ব্যর্থ বলে আপনি মনে করেন? 2011-এর পর থেকে দুর্গাপুরে একটাও ইট গাঁথা হয়নি। অন্যদিকে যদি দেখেন 5 বছর হচ্ছে বিজেপি সাংসদ ছিল, 5 বছর হচ্ছে বিজেপি দুর্গাপুর এই পশ্চিম বিধানসভা কেন্দ্রের হচ্ছে বিধায়ক রয়েছে। ফলে দুর্গাপুরের যে কেন্দ্রের যে বিষয়, যা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোকে হচ্ছে তা পুনরুজ্জীবিত করা যেত, তারা তো কোনো কাজই করেনি। অন্যদিকে রাজ্য সরকার কি করেছেন? কেমিক্যালসকে শেষ করে দেওয়া চক্রান্ত করেছেন, ডিপিএলকে শেষ করে দেওয়া চক্রান্ত করেছেন। ফলে দুর্গাপুরে নতুন কোনো রকম একটা ইট তারা গাঁথেনি। না, একটা কথা আপনি যেটা বলছেন যে বিজেপির সাংসদ ছিল, বিজেপির বিধায়ক ছিল, আমি বিজেপির যিনি বিধায়ক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি যে কথা বলছেন যে তিনি সেভাবে কাজ করবার ক্ষেত্রটা তৈরি করতে পারেননি, তার কারণ হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবুও তার কাছে যে টাকা এসছে তার প্রায় সম্পূর্ণটাই তিনি খরচ করেছেন এলাকার উন্নয়নে, এবং কিছু কিছু কাজ তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, দেখুন, শুধুমাত্র শাসককে দোষ দিয়ে তো লাভ নেই। আপনারা বিরোধী হিসেবে, যদিও আসন সংখ্যার নিরিখে যদি বলি তাহলে সেটা উল্লেখযোগ্য কিচ্ছু নেই, শূন্য, এবং যত দিন যাচ্ছে জনপ্রিয়তার নিরিখে উন্নতির লক্ষণ তো দেখা যাচ্ছেই না। তাহলে আপনারা এই নির্বাচনে নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য ঠিক কী কর্মসূচি নিচ্ছেন যাতে ভোটাররা বা স্থানীয় মানুষ আপনাদের উপর আস্থা রাখতে পারেন? প্রথম কথা বলি, প্রকৃত উন্নয়ন বলতে কি? প্রকৃত উন্নয়ন হচ্ছে মানুষের হাতে পয়সা আসবে, মানুষ কাজ পাবে। তাহলে সেখানে যখন কেন্দ্রীয় সরকার হচ্ছে তাদের হাতে, ফলে তিনি কতগুলো চিঠি লিখেছেন মাননীয় বিধায়ক লক্ষণ গড়গুলো, এই প্রশ্ন তো আমার থাকবে। তিনি বলেছেন আমি অনেকগুলো চিঠি লিখেছি, তার ডকুমেন্টেশন আছে, তাহলে যদি আমি চাইলে তার প্রমাণও দিতে পারি। তাহলে তিনি যদি লিখে থাকেন, তাহলে তার কেন্দ্রীয় যে সরকার, তার যে দলের রয়েছে, তারা কেন করলো না? জবাব তো তাদেরকে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে শূন্য বলে যে কথাটা, হ্যাঁ ঠিকই, শূন্য বলেই বাংলায় হচ্ছে শিল্প হচ্ছে না, শূন্য বলেই বিধানসভাতে দুর্নীতির প্রশ্নে কেউ প্রশ্ন করতে পারছে না, আর শূন্য বলেই হচ্ছে গোটা পশ্চিমবাংলার এই অবস্থা। এটা তো ঠিক যে আজকে আমরা হচ্ছে বিধানসভায় নেই বলেই হচ্ছে সমস্ত মানুষের অধিকারের প্রশ্নে যে লড়াই, সে লড়াইতে বিজেপি করছে না। সে লড়াই যদি করতো তাহলে তো একটা চিত্র দেখা যেত যে কী হচ্ছে, এই দুর্নীতির প্রশ্নে কী তারা ব্যবস্থা নিয়েছে বলতে পারবে। কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই যা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে বিজেপি ব্যবহার করছে, তাহলে এতগুলো মন্ত্রী যারা হচ্ছে বিভিন্ন দুর্নীতি তো পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে এতগুলো যে দুর্নীতি, শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে সব বালি, কয়লা, তাহলে সমস্ত জায়গায় দুর্নীতি, কেন বিজেপি তাদের হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে তারা হচ্ছে ব্যবহার, যখন সর্বক্ষেত্রে ব্যবহার করছে, তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, রাজনৈতিক উদ্দেশ্যে, তাহলে কেন তারা হচ্ছে তাদেরকে হচ্ছে ভরতে পারলো না? আপনি বালি পাচারের কথা বলছেন, কয়লা পাচারের কথা বলছেন, গরু পাচারের কথাও এখানে আসা উচিত। আমি আপনার কাছে জানতে চাইছি, দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেসের আমলে এগুলো চলছে, এটাই প্রথম শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, এমনটা তো নয়। আপনারা কি এর দায় একেবারে অস্বীকার করতে পারবেন যে আপনাদের সময় এমনটা ছিল না? দেখুন, আপনি যদি দেখেন যে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, আশেপাশে কিছু খারাপ লোক ঘোরে, এটা কেউ অস্বীকার করে, সব সময় ঘোরে। কিন্তু একটা খারাপ লোকেদের নিয়ে একটা রাজনৈতিক দল হয়, সেটা তো এই রাজ্যে প্রমাণ হয়ে গেল। তার মানে এটাও মানছেন আপনাদের সময় আংশিকভাবে এমন লোকজন ছিল, এখন সেটা আমাদের আকারে লোকজন, বহরে অনেকটা বড় হয়েছে। আমাদের লোকজন, কিছু স্বার্থান্বেষী লোকজন ঘোরাফেরা করে। সব যে কোনো রাজনৈতিক দল তাদের ক্ষমতায় থাকলে তারা নিজের স্বার্থ বোঝার জন্য ঘোরাফেরা করে, এটা সর্বক্ষেত্রে। এই সমাজের বাইরে কেউই আমরা যেতে পারবো না। আমরা চেষ্টা করেছি, আমরা বিভিন্নভাবে যখন যা হচ্ছে আমাদের কাছে কোনো খবর এসছে তার বিরুদ্ধে হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিক, এই জায়গায় আমরা কাজ করেছি। দেখুন, একটা কথা অস্বীকার করে লাভ নেই যে বিধানসভায় শূন্য, তাহলে একেবারে অপ্রাসঙ্গিক এমনটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলা যায় না। যে কোনো আলোচনাই হোক না কেন, বামেদের আলোচনার মধ্যে নিতেই হয়, শূন্য থাকলেও নিতে হয়,
না থাকলে তো নিতেই হয়। আমার প্রশ্ন আপনার কাছে, শিল্প নিয়ে আপনি কথা বলছেন, শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন। বর্তমানে যে যুব প্রজন্ম কর্মক্ষম, যারা কর্মপ্রত্যাশী, তাদের কাজের ব্যবস্থা করা প্রয়োজন। ভারী শিল্প না হলে পরে কর্মসংস্থান সেভাবে হয়ে ওঠে না, কারণ একটা ভারী শিল্পের পাশাপাশি গড়ে ওঠে অনুসারী শিল্প, এবং সেই অনুসারী শিল্পে বিভিন্ন পর্যায়ে মেধাভিত্তিক উৎপত্তি যা থাকে সে অনুসারে কাজের সুযোগ হয়। এ তো গেল এক জায়গা। আপনারা সুস্পষ্টভাবে কর্মসংস্থানের কোনো দিশা এই ভারী শিল্প ব্যতি রেখে বা অনুসারী শিল্প ব্যতি রেখে আর কোনোভাবে কি দিতে পারেন? মুখ্যমন্ত্রী তো বিভিন্ন সময় এক এক রকম কথা বলেন যে এইভাবে কর্মসংস্থান হতে পারে। আপনারা কি কোনো নতুন দিশা দেখাতে পারেন? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা অর্থনৈতিক যে কাঠামো, সবাই তো চাকরি করে না, তাকে কেন্দ্র করে বাজার গঠন হয় বিভিন্নভাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাদেরকে এই সময় কাজ দেওয়া যাচ্ছে না তাদেরকে তো স্বনির্ভর প্রকল্প করে ব্যবস্থা করতে হবে। এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাইছি। স্বনির্ভর প্রকল্প শুধুমাত্র মানে যুবকদের নয়, যুবতীদেরও, এমনকি বাড়ির মহিলাদের। আপনি যদি উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলেন, সশক্তিকরণ, নিশ্চয়ই বলবো এবং এই প্রসঙ্গ আসবো, তাহলে তো এই প্রশ্নে আমাদেরকে তো ভাবতেই হবে। এটাই তো আমাদের মূল, আমাদের তো যা এজেন্ডার মধ্যে আছে, আমরা যা আছে মানুষকে বলছি যে যুবদেরকে, এই যে মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছেন, কিন্তু ভাতাটা কত দিনে? একটা ভাতা দিয়ে হচ্ছে যুব সমাজকে, তারপর আর তোমাকে কিছু দিতে পারবো না, তুমি চোরে খাও, এটা তো হতে পারে না। ততক্ষণ ভাতাটা দিতে হবে যতক্ষণ না সে তার কাজের ব্যবস্থা করতে পারবে। তাহলে এটা সরকারের দায়বদ্ধতা। গোটা আমরা যারা রাজনীতি করি বা যারা অনেকে মনে করি যে রাজনীতি অনেকে পছন্দ করি না, ভাতা নিয়ে সুস্পষ্ট আপনাদের চিন্তা ভাবনাটা একটু বলুন। তার কারণ হচ্ছে ভাতা দেওয়া হচ্ছে, বিজেপি ঘোষণা করেছে যে এটা তারা ক্ষমতায় এলে এই ভাতার পরিমাণ আরও বাড়বে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এই ভাতার মাধ্যমে মূলগত সমস্যার কি সমাধান হবে, নাকি সুস্পষ্টভাবে কোনো রূপরেখা প্রয়োজন? দেখুন, ভাতাটা দেওয়াটা ততক্ষণ অবধি প্রয়োজন যতক্ষণ না কাজের ব্যবস্থা করা। তাহলে আমাদের মূল বিষয় থাকছে যে কাজের ব্যবস্থা করা, যেটা হচ্ছে তৃণমূল বা বিজেপি একটাও কথা বলছে না, কারণ তাদের বলার অধিকার নেই। 15 বছরে মানুষ দেখেছে তারা শিল্প করেনি, ইট গাঁথেনি। অন্যদিকে বিজেপি এই সময় গোটা কেন্দ্রীয় সংস্থাগুলোকে হয় বিক্রি করে দিচ্ছে, নাই বন্ধ করে দিচ্ছে, ফলে তারা শিল্প করবে এটা মানুষ বিশ্বাস করবে না। কিন্তু শিল্পই যে মূল বিষয় গোটা কর্মসংস্থানের ক্ষেত্রে, যতক্ষণ না এটা ব্যবস্থা হয় ততক্ষণ ভাতাটাকে হচ্ছে চালিয়ে রাখতে হবে। কিন্তু এটাই শেষ নয়, শিল্পই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে প্রথম কথা, এটাই হচ্ছে সমস্যা ওখানেই। শিল্প একদম করতেই। আচ্ছা, এই ভাতার ব্যাপারটা কতক্ষণ চলা উচিত, মানে কতদিন চলা উচিত? যেমন ধরুন, সংরক্ষণের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট কালসীমা নির্ণয় করে নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে পরবর্তীতে কোনো রাজনৈতিক দলই এই বিষয়টায় হস্তক্ষেপ করেনি, কারণ এর সাথে প্রত্যক্ষ রাজনীতির ভোটের একটা অঙ্ক হিসেব রয়েছে। ভাতাও তো ঠিক তেমনই। আপনি কি করে নির্দিষ্ট একটা সময়সীমা স্থির করে নেবেন? তাহলে তো আবারও সেই শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার প্রথম কথা, এই যে এই শূন্য কথা, আমরা শূন্য কাটানোর জন্য লড়াই করছি না, এটা একটা ন্যারেটিভ মানুষের কাছে, এটা একটা ন্যারেটিভ ফিক্স করা হচ্ছে যে বামপন্থীরা মনে হয় শূন্য কাটাবো জন্য। আসলে তা না, আমরা শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিয়ে গোটা বিধানসভাতে সরকারে আসার জন্যই লড়াই করছি, এবং এই সময় দাঁড়িয়ে মানুষের যা অনুভূতি, তাতে হচ্ছে সেই অনুভূতি আমরা পাচ্ছি যাতে গোটা বিধানসভা আমরা দখল করতে পারি। এটা আমার হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা, মানে এক মিনিট, মানে আপনি যেটা বলতে চাইছেন, একটা বাইনারি কিন্তু সেট আপ হয়ে আছে, সেটা হচ্ছে লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। আপনি এই বক্তব্যকে খণ্ডন করছেন, তাই তো? আমি, তারা তো বিভিন্নভাবে মানুষ দেখেছে, লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের নয়, আসলে লড়াইটা শ্রমজীবী মানুষের সাথে এই দুটো দলের। আসলে লড়াইটা প্রতিদিন শ্রমিক যে হচ্ছে তার ন্যূনতম মজুরি পায় না, এবং প্রতিদিন তার হচ্ছে যে অধিকার শ্রমকোটের মধ্যে দিয়ে বিজেপি খতম করতে চায়, তার বিরুদ্ধে। আসলে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সার্বজনীন যে ব্যবস্থা, এই মানুষগুলোর সঙ্গে এই দুটো দলের সেটিং আছে, মানুষ বুঝেছে। কারণ আমরা বিভিন্নভাবে তো দেখেছি। আজকে বলুন না, আজকে কারা হচ্ছে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, কেন বিজেপি থেকে তৃণমূল, গোটাটাই সেটিং হয় RSS এর চেম্বার থেকে। ফলে এটা বোঝার কোনো অসুবিধাই নেই আমাদের কাছে।
এবং সাধারণ মানুষ অনেকটাই বুঝে গেছে এই টাইমে দুর্নীতির প্রশ্নে বিজেপি এবং তৃণমূলের যে অবস্থান এবং সর্বোপরি এসআইআর। আচ্ছা বলুন, এসআইআরের প্রশ্নে বিজেপি ধরে ধরে একদম মানুষকে হচ্ছে বিভিন্ন বুথে বাদ করতে চাইছে। শুধু সংখ্যালঘু নয়, আদিবাসী, মহিলা, সমস্ত অংশের মানুষকে টার্গেটেড, একদম ভোটারদেরকে টার্গেট করেছে। এবং এই দায়িত্ব কী করে অস্বীকার করবে রাজ্য সরকার? তারই তো হচ্ছে সমস্ত অংশের কর্মীরা এই তাহলে দুটো দল সেট আপ করে এই এসআইআরের কাজে মানুষকে বিব্রত করছে এবং মানুষের ভোটাধিকার কাটতে চাইছে। এনআরসির মধ্যে দিয়ে তাদেরকে হচ্ছে কোথায় অনুপ্রবেশকারী আছে কটা দেখাতে পারলে পারেননি তো। ফলে এইভাবে একটা সেটিং করে গোটা বিষয়টাকে এটা বলতে চাইছেন এটা বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং, একদম এসআইআর প্রক্রিয়ায় যা হচ্ছে এবং রাজ্য প্রশাসন তার বিরোধিতা যা করছে সেটা বাইরে বাইরে, আসলে কিন্তু ভিতরে একটা সেটিং আছে। আপনি এটা বলতে চাইছেন? একদম। দেখুন, সেটিং এর কথা যদি বলেন, এই মুহূর্তে অন্তত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, লড়াকু যে মানসিকতা বিরোধী দল এ মুহূর্তে দেখাচ্ছে, তাতে করে হয়তো সেটিংয়ের তত্ত্বটা খাটবে না। দীর্ঘদিন ধরে সেটিংয়ের কথা শুনছি, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে বামেদের নিচু তলার যে কর্মী রয়েছে, ভোটার রয়েছে, এই ভোটারদের একটা বড় অংশ তো বিজেপির দিকে ঝুঁকেছে, এটাকে অস্বীকার করতে পারেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে আপনার যা বুথ আর যা ভোটার হয় আমাদের পক্ষে দেবে নাই কারোর পক্ষে দেবে, তাহলে এই ভোটারগুলো সিদ্ধান্ত নেয় তো অবশ্যই। তাহলে ভোটাররা সিদ্ধান্ত নেয়, কখনো কখনো তারা বিভিন্নভাবে প্রভাবিত হয়ে যায়। প্রভাবিত হয়। আপনারা কিভাবে প্রভাবিত করছেন ভোটারদের যে আপনাদের প্রতি আস্থা করা যেতে পারে, আপনাদের ভোট দেওয়া যেতে পারে? কারণ একটা শক্তিশালী প্রতিপক্ষ প্রয়োজন। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বিরোধী শূন্য অবস্থাটা কোনোভাবেই কাম্য নয়, কিন্তু বাম ফ্রন্ট যদি বলি, বামেরা আজকের তারিখে দাঁড়িয়ে কি এই অবস্থায় রয়েছে যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, এরকম কোনোভাবেই রয়েছে? আর যদি রয়েছে, মনে হচ্ছে কেন মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে যে বামেদেরকে কারা আটকাতে চাইছে? মানুষ না। বামেদেরকে যদি আটকাতে মানুষ চাইতো তাহলে হচ্ছে কেন হচ্ছে তৃণমূলের সব হচ্ছে পঞ্চায়েত ভোটে হচ্ছে পেপার চিবাতে হতো, তা তো নয়। তাহলে তৃণমূল এবং বিজেপি না, এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বামেদের আটকাতে চাইছে দল, দুটো দলের কথা বলছেন আপনি। একদম। মানুষ চাইছে না। যদি মানুষ নাই চাইতো তাহলে তো ভোটের হিসেবটা অন্যরকম হতো। পঞ্চায়েত ভোটে এত এত পেপার কি করে হচ্ছে পড়ে থাকতে পারে? দেখুন, এটা তো কেন হচ্ছে রাজ্য জুড়ে প্রত্যেকটা জায়গায় ওই ব্যালট চিবিয়ে ফেলেছে এরকম নাই। নিশ্চয়ই এটা ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু না না সর্বত্র এটা ঘটেছে এই কথাটা ঠিক নয়। হ্যাঁ, ঘটেছে, কিছু কিছু জায়গায় ঘটেছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু সেইটাই, ওই উদাহরণটা নিয়েই তো সামগ্রিক একটা পরিস্থিতি বিচার করা যায় না। আপনি ইন্টারনাল বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া সেক্টরতে খবর বিভিন্ন আমি রাখি, আমি জানি, সবটাই জানেন। হ্যাঁ বলুন। অনেক সময় বিভিন্ন কাউন্টিং এর টাইমে প্রভাবিত করা হয়। হ্যাঁ, সেটা হয়, প্রভাবিত করা হয়, এমনকি শেষ মুহূর্তে গিয়েও প্রভাব খাটে। তাহলে বামেরা করানো হয়, ইয়েস, এবং বিভিন্নভাবে এটা ম্যানিপুলেট করা হয়। এটা আপনাদের কাছে নতুন কোনো চিত্র নয়। আপনাদের সময় যে কিছুই হতো না এমনটাও নয়। আপনাদের সময় যা হতো তার থেকে আরো উন্নততর ব্যবস্থা এই মুহূর্তে হয়েছে, এটা কি অস্বীকার করে? দেখুন, আমাদের সময় যদি দেখেন তাহলে কলেজে নির্বাচন হয়েছে। আমাদের সময় যদি দেখেন তৃণমূল সহ কংগ্রেস বিভিন্ন পঞ্চায়েত চালিয়েছে, বিভিন্ন পুরসভা চালিয়েছে, নিয়মিত পুরো নির্বাচন হয়েছে। আজকে তারা কেন চাইছে না হচ্ছে বিরোধীরা কেউ থাকবে না? কেন তাদেরকে দখল করতে হচ্ছে? মানুষের কেন তারা হচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি তারা দিতে চাইছে না মানুষকে? মানুষের যে গণতান্ত্রিক অধিকার আজকে বিভিন্ন জায়গায় তারা লুট করার মধ্যে দিয়ে সাধারণ ক্ষমতা এসছে। তাহলে কেন ওয়ার্ড কমিটি গঠন করলো না? মানুষের অংশীদারিত্ব ছাড়া এই গোটা বিষয়টা চলে? তারা মানুষের গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। এই দুটো দলই দিতে চায় না, না তৃণমূল দিতে চায় না বিজেপি। বিভিন্নভাবে দেখেছেন আপনি ত্রিপুরাতে বিজেপির অবস্থান। তাহলে বিজেপি যদি এই টাইমে যদি দেখেন আপনি যখন গণতন্ত্রের প্রশ্নে কোনো কথা বলবেন, হয় আপনাকে জেলে ভরে দেবে। তাহলে দুটো দলের নীতি তো একই, যে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নাও, মানুষ যেন কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় না ঢুকতে পারে। সব ব্যবস্থাকে করার জন্য তারা যা কায়েম করার চেষ্টা করতে তারা করবে। প্রভাসবাবু, বিরোধী কণ্ঠ সোচ্চার হলে শাসকের একটু অসুবিধে হয়,
সেজন্য তাকে জেলে ভরে দেওয়া হবে, এটা আপনি বলছেন। দেখুন, সবটাই আমি বলছি একেবারে প্রথম দেখলাম, প্রথম শুনলাম, প্রথম জানলাম এমনটা নয়, এরকমটা হতো এবং আপনাদের সময়ও হয়েছে। পরবর্তীতে এটা আরও সুচারুভাবে হয়েছে, আরও সুন্দরভাবে করা হয়েছে। একটা সময় কথা উঠতো সায়েন্টিফিক রিগিংয়ের কথা, যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বারবার শুনেছি। এখন যে নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে সেইটা সম্পর্কে বলতে গেলে আপনি ঠিক কিভাবে এটার ব্যাখ্যা করবেন? ওটা ছিল সায়েন্টিফিক এই রিগিং। যে প্রথম কথা আপনার, এটা আমি এই যে আগেও হতো, এইটাকে বারবার রেফারেন্স টানা, এটা আমরা বুঝতে পারি যে এই রেফারেন্স। দেখুন, আবারও বলি যে কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। এক্স্যাক্টলি, আমি এই বিচ্ছিন্ন ঘটনাটা, যেমন কাগজ খেয়ে ফেলা, এটাও বিচ্ছিন্ন ঘটনাই, কিন্তু সেটাই যখন আপনি মিডিয়াতে, যখন গোটা মিডিয়াতে দেখাচ্ছে বিভিন্নভাবে, পুকুরে, নর্দমায়, অজস্র জায়গায় দেখেছে, তো দেখেছি। ফলে তো আমাদের খবর তো সংবাদ মাধ্যমই দিয়েছে, সেখান থেকে আমরা দেখেছি। আমাদের তো আর কর্মীরা যা দিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম গোটা বিষয়টাকে তুলে ধরেছে, সেটা আমরা দেখেছি। ফলে এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে মূল যে বিষয়গুলো আছে, তার মধ্যে এটা তো ঠিকই যে তৃণমূল এই টাইমে তাদের কাছে বলার কিছু নেই। তারা এই নির্বাচন, তারা কোনোভাবেই মানুষের অধিকার কাটতে পারবে না, কারণ মানুষ তৈরি হয়েছে। মানুষ এই 15 বছর ধরে তাদের যে অবস্থান দেখেছে এবং তাদের প্রতি যে বিতৃষ্ণা, সেই বিতৃষ্ণা বিজেপিকে কোনো রকম জায়গা করবে না, কারণ মানুষ তাদের একদম ঠিক করে নিয়েছে, তারা বুঝে গেছে। আমরা কথা বলছি তাদের সঙ্গে যে না, ওদেরকে তো ওরা বাঁচাচ্ছে। ফলে বিজেপি বা তৃণমূল আমাদের কাছে হেভিওয়েট বলতে দুর্নীতিতে হেভিওয়েট। আচ্ছা, তারা দুর্নীতিতে হেভিওয়েট। আচ্ছা, এইখানে আমাদের কিন্তু ওজন নেই, এই ওজনটা আমাদের কাছে জিরো। আচ্ছা, একটা কথা বলুন, এবারের নির্বাচনের মূল ইস্যুটা উন্নয়ন, কাজ না দুর্নীতি? আমাদের মূল বিষয়টা দুর্নীতি মানুষ দেখেছে, দুর্নীতি মানুষ দেখেছে। দেখুন, আশ্চর্যজনকভাবে হলেও এটা তো সত্যি। আপনি দেখুন, সংবাদ মাধ্যমের কথা বললেন, এই সংবাদ মাধ্যমই দেখিয়েছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত পেতে টাকা নিতে, সেগুলো মানুষ দেখেছেন, কিন্তু তারপরেও লক্ষ্য করা গেল যে নির্বাচনে খুব একটা প্রভাব পড়ল না। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই রকম প্রেক্ষাপট থেকে আপনি কিভাবে এই সিদ্ধান্তে আসছেন যে মানুষ দুর্নীতি দেখেছেন, বুঝেছেন, ভোট কিন্তু তেমনটা বুঝিয়ে দিল না। মানুষ কি তাহলে দুর্নীতিটাকে গা সওয়া বলেই মেনে নিয়েছেন, দুর্নীতিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না? যদি এই প্রশ্নটা করি, সেটা কি খুব ভুল প্রশ্ন হবে? দেখুন, এই টাইমে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের এই বাংলায় সবচেয়ে বড় আঘাত হয়েছে সংস্কৃতির ওপর, সামাজিক ভাবনার ওপর। বেশ, তাহলে একটা নির্বাচন করতে গেলে মানুষের যে বিষয়গুলো মাথায় রাখার দরকার, অনেক টাইম তারা রাখতে পারছেন না। এবং দুর্নীতিটাকে এই 2011-র পর থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর এমনভাবে রন্ধে রন্ধে ঢুকিয়েছে যে মানুষের কাছে এটা একটা স্বাভাবিক ঘটনার মতন কখনো কখনো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এইখান থেকে মানুষ আবার কিন্তু ফিরতে চাইছে যে পশ্চিমবঙ্গের এমন ঘটনা চলছে যা দুর্নীতি তো বটেই, তার সঙ্গে তার বাড়ির ছেলের কাজ নেই, একটা পরিবারের স্বামীর কোনো কাজ নেই। তারা আপনি যদি দেখেন বিভিন্নভাবে মহিলারা পরের বাড়িতে গৃহসহায়িকার কাজ করছে, ভয়ঙ্কর এক অবস্থা। না দেখুন, সুস্থ স্বাভাবিক চেতনা সম্পন্ন মানুষ আর যাই করুন দুর্নীতির সঙ্গে আপোষ করতে চান না। আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনার কেন্দ্র হচ্ছে দুর্গাপুর পশ্চিম। এই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে মূল সমস্যার কথা উল্লেখ করতে গিয়ে অবশ্যই শুধু পশ্চিম কেন, পূর্ব এবং সামগ্রিক এই শিল্পাঞ্চলে শিল্প একটা বড় ইস্যু। এর হাত ধরাধরি করে আসছে দূষণের কথা, স্থানীয় যুবদের কাজের সংস্থানের বিষয়, এই ইস্যু তো রয়েইছে। আপনি একটু দূষণের উপর একটু আলোচনা করুন। এর পাশাপাশি আমি জানতে চাইব আর কি কি সমস্যা যেটা মানুষের এই মুহূর্তে দৈনন্দিন সমস্যার মধ্যে আসছে, সার্বিক জীবনে আসছে, সেই সমস্যাগুলোর প্রতি আপনারা কিভাবে আলোকপাত করতে চান মানুষের কাছে। প্রথম কথা, এই সময় দুর্গাপুরে যদি দেখেন, এই যে আমাদের পলিউশন, যে দূষণ, এই দূষণকে কন্ট্রোল করতে গেলে আমাদের তো গ্রিন এরিয়া বাড়াতে হবে। ফলে আমি কেন দূষণের কথাটা আরও বলছি, আমরা একটা সময় জানতাম যে রাজধানী শহর দিল্লি আমাদের দূষণে একদম সর্বাগ্রে ছিল, তার মাত্রাকেও ছাড়িয়ে গেছে, তার মাত্রাকেও শিল্পনগরী ছাড়িয়ে গেছে।
অথচ এটা প্ল্যান্ড সিটি এবং একটা সুন্দর শহর ছিল এক সময়, আর সেই সময়টাই নিশ্চয়ই করে আপনারা শাসনে ছিলেন, 1-2 দিন নয়, 34টা বছর। কিন্তু একটা পর্যায়ে এসে মানুষ যে কোনো কারণেই হোক আপনাদের উপর ভরসা আস্থা হারিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো এবং এর পরবর্তী পর্যায়ে এখন পরিস্থিতিটা কেমন আছে? 34 বছরের শেষের দিকে যেমন আপনাদের অবস্থা ছিল, এই মুহূর্তে কি মানুষের চিন্তাভাবনায় সেই রকমই কোনো আভাস পাচ্ছেন নাকি অন্য কিছু বুঝছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে দুর্গাপুর, সেই টাইমে একটা ভাবনা ছিল এবং সরকারেরই তো দায়িত্ব যে মানুষ বেঁচে থাকবে, তার জীবন, তার জীবিকা সহ সামাজিক পরিবেশ সমস্ত বিষয় নিয়ে, সমস্ত বিষয়টা হচ্ছে সরকারের দায়িত্ব। ফলে এই টাইমে রাস্তা হচ্ছে মানুষের, রাস্তা হতে গেলে যে গাছ কাটা যাচ্ছে, আপনি বলুন সরকার কি দায়িত্ব নিয়েছে? গাছগুলো তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করানো যেত। এবং তার সঙ্গে সঙ্গে সরকারকে তো এই ভাবনাটা তো রাখতেই হবে যে আমার হচ্ছে গ্রিন এরিয়া কতটা আছে, আর কতটা বাড়াতে হবে। আমাদের দুর্গাপুরে কত মানুষ থাকছে, আমাদের দুর্গাপুরের প্ল্যান্টগুলো যেগুলো হচ্ছে আপনার বেসরকারি প্ল্যান্ট, তো সেই প্ল্যান্টগুলো আমরা নিয়মিত চেক আপের মধ্যে ছিলাম যে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটটা ঠিকমতো চলছে কিনা। তাহলে তো সরকারকে দায়িত্ব নিতে হবে, পলিউশন বোর্ডকে দায়িত্ব নিতে হবে। তাহলে তো দুর্গাপুরের মানুষ বাঁচবে না, প্রতিদিন হচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে। অন্যদিকে গোটা দুর্গাপুরের যা সার্বিক চিত্র, তাতে তো আমরা দেখছি যে আজকে মানুষগুলো কি দিনের পর দিন কীভাবে কষ্টে আছে, কীভাবে কষ্টে আছে। এই দুর্গাপুরের ইতিহাস, আবারও বলি, এই দুর্গাপুরের ইতিহাস 60-এর দশক থেকে লড়াই করার ইতিহাস। এই দুর্গাপুরের ইতিহাস কেন্দ্রের উদ্যোগেই, আমরা তো অস্বীকার করতে পারি না যে কেন্দ্র সরকার যদি উদ্যোগ না নিত তাহলে এই দুর্গাপুরকে গোটা ভারতবর্ষের চিত্রে, গোটা পৃথিবীর আপনি মানচিত্রে। নিশ্চয়ই কেন্দ্রের উদ্যোগে বলতে জাতীয় কংগ্রেসের কথাই বলবেন। সরকার যেই থাকুক, সরকারের দায়িত্ব প্রথম হচ্ছে, একটা সরকারের দায়িত্ব তার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা, একটা সরকারের দায়িত্ব কাজের সুযোগ তৈরি করে দেওয়া, একটা সরকারের দায়িত্ব তাদের হচ্ছে এই যে স্বাস্থ্য, যে মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণ করার দায়িত্ব সরকারের। যত সরকার এগোচ্ছে, দেখুন শিক্ষা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। গ্র্যাজুয়ালি যেটা আমরা লক্ষ্য করছি, সব মৌলিক অধিকার সরকারি বদান্যতায় হওয়ার পরিপ্রেক্ষিতে ধীরে 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 তার মধ্যে একটা বেসরকারীকরণের একটা প্রেক্ষাপট আমরা তৈরি হতে দেখছি। দেখুন, আপনি কোন স্কুলে পড়াশুনো করেছেন, কোন কলেজে পড়াশুনো করেছেন আমি জানি না, কিন্তু একটা সময় শিল্পনগরী দুর্গাপুরে সরকারি স্কুল কলেজ রমরমিয়ে চলতো। আজ সেই চিত্রটা, সেই কলেজ বিল্ডিং কিংবা সেই স্কুল চত্বর দেখলে পরে মন হাহাকারে ভরে ওঠে। এই পরিস্থিতিটা হলো কেন? কি কারণে এই পরিস্থিতির তৈরি, সৃষ্টি? এখন সরকারি ব্যবস্থায় থাকবে, বেসরকারি তাদের হচ্ছে তারা স্কুল করবে, ঠিক। কিন্তু গোটা যে শিক্ষা ব্যবস্থাকে, এখন তো শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে নতুন ধরনের শ্রমিক তৈরি করছে। যদি আপনি দেখেন বিভিন্নভাবে যে বিষয়গুলো দেখছেন, যে ইঞ্জিনিয়ারিং বলুন, যাই বলুন, তাদের হচ্ছে সেইভাবে এডুকেশনটাকে রেডি করছে। কিন্তু সরকারি ব্যবস্থাতে আমাদের যেটা আছে, আমূল একটা পরিবর্তন আনতে হবে। এই যে গোটা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, ঢেলে যদি সাজাতে পারে। অন্যদিকে দেখুন না, গোটা পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ, নতুন করে হচ্ছে কোনো নিয়োগ হচ্ছে না হচ্ছে শিক্ষাক্ষেত্রে। স্কুল ছুট কেন হচ্ছে? সেখানে হচ্ছে সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না, অসংখ্য স্কুল ছুট। শিক্ষক নিয়োগ নিয়ে কি বলবেন? শিক্ষক নিয়োগ নিয়ে যা ঘটেছে তো গোটা বাংলার জনগণ জানে যে শিক্ষক নিয়োগে কিভাবে আপনাদের জানানোর কোনো দায় নেই, আবার করে মনে করানোর দায় নেই। না, দায়িত্ব আছেই, আমাদেরই তো দায় যে এই টাইমে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে যা দুর্নীতি হয়েছে, তবে দুর্নীতি হয়েছে বলার পরেও তো সে ব্যবস্থা তো গ্রহণ করছে না কেন্দ্রীয় সংস্থাগুলো। যারা হচ্ছে দুর্নীতি করলো তাদেরকে একটাও তো হচ্ছে জেলে ঢোকানো গেল না, তাদের হচ্ছে কোনো চার্জশিট গঠন হচ্ছে না। ফলে মানুষ জেলে ঢোকানো যায়নি একেবারে, সে কথাটা সম্পূর্ণ আমি সহমত নই, কিন্তু হ্যাঁ একটা কিছু হয়েছে, এটা সুষ্ঠুভাবে বলা যাবে না। হ্যাঁ, জেলে ঢোকানো হয়েছে, হয়নি তা নয়। এটা তো সম্পূর্ণ আইওয়াশ হয়েছে। আচ্ছা, আমি বলবো মানে আপনি ওই সেটিং তত্ত্বটা এখানে একদম আইওয়াশ হয়েছে। আচ্ছা, ফলে এইভাবে যে এত এত শিক্ষক যারা হচ্ছে ম্যারিড ছিল তারা হচ্ছে চাকরি পেল না, অথচ যারা ম্যারিড নয় অথবা কিছু ম্যারিড থাকতেও পারে, এটা আমি কিছু ম্যারিড থাকতেও পারে, কিন্তু তার যে ওই মার্কশিট সেটা গায়েব হয়ে গেল। ভাবা যায়, একটা সরকার চলছে, চাকরি দুর্নীতি
সিন্ডিকেট রাজ, তোলাবাজি শিল্পাঞ্চল দুর্গাপুরে কেমন? গোটা দুর্গাপুর জুড়ে আপনি দেখুন না, আজকে ব্যবসা তো সবাই করবে, কিন্তু সরকারের কিছু ভাবনা থাকতে পারে যে আমাদের মিডল ক্লাস, এই যে আমরা একটা টাইম করেছিলাম যে এই গোটা সিটি সেন্টার জুড়ে দেখবেন কিছু হাউজিং কোঅপারেটিভ আছে, তাহলে মধ্যবিত্তরা একটা বাড়ি তারা একটা হাউজিং কোঅপারেটিভ করে তারা কিছু পয়সা দিয়ে তারা নিজের বিল্ডিং তৈরি করে তারা 5 তলা 4 তলা নিশ্চিন্তে রয়েছেন তারা, হ্যাঁ, নিশ্চিন্ত রয়েছেন। কিন্তু এই সময় আপনি বলুন প্রমোটের রাজ কোন জায়গায় গেছে? না আমি বলবো না, আমার দায় নেই বাবা। ভয়ঙ্কর। আপনার দায় নেই, কিন্তু এই দায়িত্ব আপনার দায় আছে, এই দায় হচ্ছে মানুষের কাছে তুলে ধরার দায় আপনার। একদমই তাই। ফলে প্রমোটার রাজ অসংখ্য টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে হচ্ছে, তাহলে কেন হচ্ছে দায়িত্ব নেবে না সরকার যে মধ্যবিত্তের জন্য, যে তারা হচ্ছে বিভিন্নভাবে কাজ করে, যে তারা আজ রিটায়ারমেন্ট, তাদের হচ্ছে অনেকের পেনশন আছে, অনেকের পেনশন নেই, তো তাদের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেই ভাবনা হচ্ছে থাকবে না? সেই ভাবনা তো আমাদের বিভিন্নভাবে সিটি সেন্টারে গড়ে উঠেছে, বিভিন্ন হাউজিং কোঅপারেটিভ, সেই ভাবনা তো নেই। আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি আপনার কাছে। দেখুন যুবদের কাজের প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, চাকরির প্রয়োজন। এই চাকরি ব্যতি রেখে অন্যভাবেও তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যেতে পারে, কারণ সকলের মেধা সমান নয়। যে যার মেধাকে কাজে লাগিয়ে একটা জীবন ধারণের মতো সুনিশ্চিত রোজগারের রাস্তা করে নিতে পারেন, এরকম একটা জায়গার কিন্তু প্রয়োজন আছে। সেটা শুধুমাত্র শিল্প দিয়ে যে সম্ভব এমনটা কিন্তু নয়। শিল্প ব্যতি রেখেও অন্য কোনো পরিকাঠামোগত পদ্ধতি উদ্ভাবন প্রয়োজন, যার মধ্যে দিয়ে যুবরা তাদের কাজের একটা সংস্থান করে নিতে পারেন। আপনি কথায় কথায় বলতে বলতে বললেন সেটা হচ্ছে যে দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। এরাও তো নাগরিক, এরাও তো ভোট দেন, এদের নিয়ে কি কোনো ভাবনা আছে, নাকি এ শুধু বলার জন্য বলা? আমরা তো সেই মা বাবাদের যারা হচ্ছে আজকে বাড়িতে একা থাকতে হচ্ছে, বাধ্য হচ্ছেন, থাকতে বাধ্য হচ্ছেন, তাদেরকে তার সন্তানরা যেন ফিরে এসে দুর্গাপুরেই তাদের কাজের অধিকার পায়, কাজ পায়, সেই ব্যবস্থার জন্য তো আমরা লড়াই করছি। এই লড়াইটা তো আমাদের জারি আছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে হচ্ছে তার একটা চাকরির ব্যবস্থা থাকলে তাকে আজকে বাইরে যেতে হবে। আচ্ছা এইটা শুধু কথার কথা না বলে একটু বাস্তবে বলুন তো যে কি করা যেতে পারে? লড়াই করব সেটা বলা এক কথা, আর যদি সুস্পষ্টভাবে বলি যে আমরা এই শিল্প নিয়ে ভাবছি, এগুলো এখানে হতে পারে, কারণ আপনাদের চিন্তাভাবনা তো কখনো শুধুমাত্র একটা ছোট্ট এলাকা কেন্দ্রিক হয় না। তো সেইখানেই আমি আপনার কাছে জানতে চাইছি যে বামেরা এ বিষয়ে কি ভাবছে। অন্তত শিল্পাঞ্চল দুর্গাপুর শুধু না হোক, বৃহত্তর একটা ক্ষেত্র যেটা দেখে আজকের যুব প্রজন্ম অন্তত আশাবাদী হতে পারে। কারণ হচ্ছে দেখুন, আজকের যুব প্রজন্মকে যদি আপনি 70-এর দশক, 7-এর দশকের কথা বলেন, 8-এর দশকের কথা বলেন, অনেকেই তার সঙ্গে রিলেট করতে পারবেন না নিজেদের। যেটা আজকের নতুন প্রজন্মের যারা নেতা নেত্রী রয়েছেন, আপনাদের দলের প্রতিনিধিত্ব করছেন, তারা কিছুটা করছেন। আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি যে ভাবনাটা ঠিক কী, আমি কাজের ব্যবস্থা করব। এটা তো একটা মোটা দাগে কথা হলো, সুস্পষ্টভাবে শিল্পাঞ্চলকে ঘিরে কি ভাবনা চিন্তা রয়েছে, কি করা যেতে পারে? প্রথম দুর্গাপুরের শিল্প বলতে আবারও যে কথাগুলো দিয়ে আমি শুরু করেছিলাম, যে ডিএসপি, এএসপি, ডিসিএল, ডিবিসি, এই ডিপিএল, এই সমস্ত কারখানাগুলো তো পুনরুজ্জীবন করতেই হবে। তার সাথে সাথে আমাদের যে দুর্গাপুরের যা মেধা, সেই মেধার অনুপাতে, সেই মেধার অনুপাতে যা যা শিল্প গড়ার কথা, বা যা যা আপনি এই যেমন ওয়েবেল আইটি পার্ক একবার দেখেছিলেন, বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা যতগুলো আছে, সেই মেধাকে কাজে লাগিয়ে যা যা করার দরকার সেইগুলোই আমাদেরকে প্ল্যান করতে হবে। এখনই আপনি গোটা মেধাটা আমাদের দুর্গাপুরের কোন অবস্থায় আছে, কি আছে না আছে, তাদের কোন কাজটা হচ্ছে তাদের উপযুক্ত, সেই অবস্থার অনুযায়ী আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি আপনাকে একটা মজার কথা বলি যে দেখুন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যান না কেন, একটু হাঁটা চলাফেরা করলেই আপনি দেখতে পাবেন সেখানে বাংলার মানুষ আছেন। আবার বাংলার যে প্রান্তেই আপনি যান না কেন, খুঁজে পেতে একটু যদি চেষ্টা করেন, দুর্গাপুরের মানুষ আছে আপনি দেখতে পাবেন। অন্তত আমি এরকমটা দেখেছি। সেই দুর্গাপুর আজ এই কর্মসংস্থানের ক্ষেত্রে এতটা পিছিয়ে পড়ছে, দিন প্রতিদিন পিছিয়ে পড়ছে। ছেলেমেয়েরা বাইরে কাজ করছে, আমার যোগাযোগ আছে অনেক ছেলেমেয়ে যারা এই শিল্পনগরী থেকে বেরিয়ে গিয়ে খুব ভালো ভালো জায়গায়, প্রতিষ্ঠিত জায়গায় কাজ করছে। এই মেধাটা আমাদের এখানে ধরে থাকলে শিল্পনগরী দুর্গাপুরের অন্তত আত্মিকভাবে আমার মনে হয় অনেক বেশি উত্তরণ হতো। কথায় কথায় শুনছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উন্নয়নকে কেন্দ্র করে এই ভোট, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারা এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে আছে, নাকি চিত্রটা একেবারেই আলাদা?
দেখুন, প্রথম কথা তো বললাম যে একটা মানুষের উন্নয়ন মানে অনেকগুলো বিষয়। উন্নয়ন মানে শুধু রাস্তা দিয়ে হচ্ছে বলা যাবে না। 4টে লাইট, একটা রাস্তা, কিছু তোলাবাজি, কিছু মানুষকে ভোট না দেওয়া, না দিতে দেওয়া, সহজ যে দুর্নীতি, এটাই তাদের কাছে আসলে উন্নয়নের লক্ষ্যমাত্রা। এটা তো উন্নয়নের লক্ষ্যমাত্রা হতে পারে না। আজকে দুর্গাপুরের বাইরে যারা আমরা জানি এই কথা যে 100% মেধাকে আমরা কোনো জায়গায় হচ্ছে ধরে রাখতে পারা যায় না, হয় না। যায় না। কারণ তাদের যে মেধা সবটা হচ্ছে গোটা ভারতবর্ষেও হচ্ছে থাকবে, ভারতবর্ষের বাইরেও আছে, বাইরেও আছে। হ্যাঁ। ফলে একটা ম্যাক্সিমাম যেটা হচ্ছে মেধা, সেই মেধাটাকে আমরা যদি এখানে ব্যবহার করি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এটা আমাদের মূল লক্ষ্য তো আছেই। বেশ, আমি আপনার এই কথাটা বুঝতে পেরেছি। আপনার এই কেন্দ্রে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে, তৃণমূলের প্রত্যাশী রয়েছেন কবি দত্ত, বিজেপির রয়েছেন লক্ষণ ঘুরি, আর যেটা হচ্ছে কংগ্রেসের রয়েছেন তরুণ রায়। তো তরুণবাবুর সাথে কথা হচ্ছিল, তরুণবাবু বলছেন উন্নয়ন তো হয়েছে, উন্নয়নটা হয়েছে বাইরে বাইরে, যেটা চোখে পড়বে সেইটাই। ধরুন একটা হাসপাতাল হয়েছে, হাসপাতালের বাইরে একটা গেট হয়েছে, একটা সাদা নীল রং করা হয়েছে, এইটা যদি উন্নয়ন বলেন তাহলে উন্নয়ন হয়েছে। মানুষজন যথাযথভাবে চিকিৎসা পাচ্ছে না, স্কুল কলেজ বিল্ডিং এগুলো যদি লক্ষ্য করেন সেখানে হয়তো সাদা নীল রংটা হয়েছে, কিন্তু এটাকেই কি আপনি উন্নয়ন বলেন? আমি আপনার কাছে জানতে চাইব, দেখুন এবার আপনাদের জোট হয়নি, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসের জন্য এটা নিশ্চয়ই একটা কঠিন পরীক্ষার সময়, বিজেপির জন্য একটা কঠিন পরীক্ষার সময়, আমার তো মনে হয় তার থেকেও বেশি কঠিন পরীক্ষার সময় আপনাদের জন্য এবং কংগ্রেসের জন্য। কারণ আপনারা এখন বিচ্ছিন্নভাবেই লড়াই করছেন। এই লড়াইয়ে আপনারা কতখানি পজিটিভ দিক খুঁজে পাচ্ছেন? এই বিচ্ছিন্নভাবে লড়াই নাকি একসঙ্গে লড়াই হলে ভালো হতো, অস্তিত্বের লড়াই কিনা? এবং তরুণবাবু যে কথা বলছিলেন উন্নয়ন মানে এই রকম উন্নয়ন হয়েছে, আপনি কি এর সঙ্গে সহমত নাকি অন্য মত পোষণ করেন? প্রথম কথা বলি যে তরুণবাবু ঠিকই বলেছেন যে উন্নয়ন মানে শুধু নীল সাদা রং হয়েছে। কংগ্রেস দলটা খুব একটা অসুবিধের নয়, তাই না? আমি আবার বলি যে এই টাইমে দাঁড়িয়ে হ্যাঁ, এখন এই যে গোটা বাংলার যে সংস্কৃতি, তার একটা আমূল পরিবর্তন করছে। ধর্মের নামে, জাতের নামে লড়াই করে হচ্ছে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে, আর তাতে মদত করছে হচ্ছে তৃণমূল। না এইটা এখানে আমি বলতে আমি চাই বলি না, এক সেকেন্ড, এখানে একটা কিন্তু মূলগত ফারাক ঘটে গেছে। দেখুন, একটা সময় আমরা দেখতাম শিল্পের জন্য, কর্মসংস্থানের জন্য এইগুলোকে ইস্যু করে লড়াইটা হতো। আজ সেখানে ধর্মীয় মেরুকরণের জায়গা আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য জিগির দেখতে পাচ্ছি, যেগুলো মানুষের বেসিক নিড, ইস্যু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি একমত এটার সঙ্গে? একদম একমত, একদম এক। বেশ, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, বলুন এবার আপনি যা বলছিলেন। এবার হচ্ছে এই দুটো দল হচ্ছে মানুষকে যেভাবে হচ্ছে বিভাজন করার মধ্যে দিয়ে এই একটা জিগির তৈরি করে রেখেছে। ফলে আমাদের যে মূল যে বিষয়গুলো, এগুলো প্রতিদিন ডাইলুটেড হয়ে যাচ্ছে। এবার মানুষ হয়তো বুঝতে যাচ্ছে, মানুষ যে বোধহয় একে সাহায্য করার জন্য আছে, আসলে কেউ কাউকে সাহায্য করার জন্য দুটো দল নেই। বিজেপি সাফ হলেই এটা কিন্তু তৃণমূল সাফ হয়ে আপনি যাবে। খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে একে সাফ করার জন্য এই রয়েছে, এই ভাবনাটা কিন্তু মানুষের মনে কাজ করছে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে আপনাকে। এখন যেটা মানুষ, আবারও বললাম, আপনার মধ্যবর্তী অবস্থায় আমি কথা বলেছিলাম, এখন মানুষ অনেক ধরে ফেলেছে, অনেকটাই ধরে ফেলেছে বেশিরভাগ মানুষ। এটা প্রচারে গিয়ে বুঝতে পারছেন? এটা প্রচারে গিয়ে তা আমি যা তাদের কাছ থেকে যে অনুভূতি পাচ্ছি, তাতে হচ্ছে মানুষ কিন্তু এ কথা বলছে যে আমরা জানি যে হচ্ছে তৃণমূলকে যদি শেষ করতে হয়, বিজেপিকেও শেষ করতে হয়। বিজেপি যদি এখান থেকে শেষ হয়ে যায়, তৃণমূল থাকবে না। ফলে এটা মানুষ যখন বুঝেছে, ফলে এটা আমরা আশাবাদী যে মানুষ হচ্ছে এইটাকে মাথায় রেখে হচ্ছে নির্বাচনে যাবে। আচ্ছা, এসআইআর প্রক্রিয়া যা হলো, খুব সংক্ষেপে জানতে চাইছি, কারণ আমার অনেকগুলো ইস্যু এখনো বাকি রয়ে গেছে কথা বলা। এসআইআর যেভাবে হলো, দেখুন এসআইআর তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে তো অভিযোগ থাকতে পারে না। পদ্ধতিগত জায়গা নিয়ে প্রশ্নের জায়গা আপনাদের থাকতেই পারে। এই এসআইআর এর জন্য আপনারা কিছু অসুবিধায় পড়বেন বা বিজেপি বিশেষ কিছু সুবিধা পাবে বলে মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে এটাকে আমরা ভোটের বৈতরণী হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ সাধারণ মানুষ, দেখুন এর আগেও হচ্ছে তৃণমূল তো অভিযোগ করছে ভোটের বৈতরণী আমি হিসেবে বলি, বিজেপি ব্যবহার করছে। করুক, ওরা করুক। ওরা শুধুমাত্র মানুষকে কি ব্যবহার করে কি হিসাবে নিতে চায় সেটা বিভিন্নভাবে দেখা গেছে। এখন 2002 আইআর হয়েছে, ইন্টেনসিভ রিভিশন, এতগুলো বছর হয়ে গেল, আদমশুমারি হয়নি। আবার শুরু হয়েছে
রাজ্য ব্যতি রেখে, আমাদের রাজ্য ব্যতি রেখে এতগুলো হচ্ছে বের করে দেওয়া হলো, হ্যাঁ। যেটা হচ্ছে 2002 হচ্ছে রেফারেন্স নিয়ে হ্যাঁ। এই যে 26-এ এসে হচ্ছে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনি বলুন 2002 নাম আছে, তারপরেও তার হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানকার আমি স্পেসিফিক উত্তরটা চাইছি, কাদের সুবিধা হবে একটু বলুন। আমি আরো 2-3টে প্রসঙ্গ আছে আমার কথা আমি বলতে, আবারও সময় বলছি, খুব কম। এই যে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে এসআর নিয়ে মানুষকে যা বিপদে ফেলেছে, ফলে আমরা এটাকে হচ্ছে রাজনৈতিক বিষয় হিসেবে আমরা ব্যবহার করছি না। আচ্ছা। আমরা মানুষ কষ্টে আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে সব সময় এই জায়গায় লড়াই করতে হবে, তাতে ভোট বন্ধ বেশ, হলে ঠিক বন্ধ আছে, হোক। ঠিক আছে। এবার শুনুন, স্বাস্থ্য পরিষেবা যদি শহর দুর্গাপুরের কথা বলি, নাগরিক পরিষেবার কথা যদি বলি, এগুলো নিয়ে প্রশ্ন আসছে বারবার। আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যারা এবার নির্বাচনে লড়াই করছেন তাদের সাথে কথা বলতে গিয়ে জেনেছি যে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ নির্বাচন দীর্ঘদিন হয়নি। 5 জন প্রশাসক ছিলেন, এই মুহূর্তে 2 জন প্রশাসককে দিয়ে কাজ চালানো হচ্ছে, যা হওয়ার ঠিক তাই হচ্ছে। তো মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত, পানীয় জল নিয়ে সমস্যা রয়েছে, স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিছু সমস্যার কথা আমি শুনেছি। আমি আপনার কাছে জানতে চাইছি, দেখুন বাড়িতে যেমন মহিলা গুরুত্বপূর্ণ, তেমন ভোটের ক্ষেত্র মহিলা ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী সুরক্ষার ক্ষেত্র এবং নারীদের জন্য বিশেষভাবে কি চিন্তাভাবনা এই নির্বাচনে আপনাদের কাছে রয়েছে? প্রথম হচ্ছে নাগরিক পরিষেবা নিয়ে যেটা বলা, সংক্ষেপে প্লিজ। যে হচ্ছে 5 বছর ভোট হয়নি, হ্যাঁ। জলের তো এত খারাপ অবস্থা, আমিও বাইরে থেকে জল নিই, আমার ডিএমসির যে কানেকশন তা নেই, বাইরে থেকে জল নিতে হয়। তলায় হচ্ছে কাদা পড়ে, মানুষ জলের সংকটে রয়েছে, অথচ কারো মানে এই এডিডিএর টাকায় হচ্ছে কারো হোটেলের সামনে ফোয়ারা তৈরি হচ্ছে, ফোয়ারা জল ছুটছে, অথচ মানুষের বাড়িতে হচ্ছে জল পাচ্ছে না মানুষ। কবি দত্তর কথা বলছেন আপনি? আপনারা দেখে নিন। না, specifically আমি একটা হোটেলের সামনে দেখলাম, আমি জানি না হোটেলটা কার, এটা আচ্ছা কোন হোটেলের কথা বলছেন? এই যে সিটি সেন্টার আপনার মোড়টার কাছে, ফায়ারের কাছে দেখবেন একটা ফোয়ারা তৈরি হয়েছে, সেই হোটেলটার সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জল বেরোচ্ছে, অথচ মানুষ জল পাচ্ছে না। তো একটা আছে তো, এবং পুরো পিতা পাচ্ছে না, মানুষদেরকে হচ্ছে এইখানে আসতে হচ্ছে। মানুষ এই জায়গাটা যেমন আছে, একটা মানুষের গণতান্ত্রিক অধিকার এরা দিতে চায় না, এরাও চায় না, বিজেপিও চায় না। অন্যদিকে নারীদের সুরক্ষার প্রশ্নে আমি কেন আরো বেশি করে বলতে চাইছি জানেন তো, আমরা এই যে আরজি কর হসপিটালে যে ইনসিডেন্টটা ঘটলো, আমাদের রাজ্য দেখেছে, দেশ দেখেছে, দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরেও এর প্রতিবাদ হয়েছে। শহর দুর্গাপুরে আইকি সিটিতে এই ধরনের ঘটনা ঘটেছে। এই কারণেই আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইলাম। সন্ধেবেলায় 7টার পর মানুষ বেরোবে না, মেয়েরা রাস্তায় বেরোবে না, কর্মক্ষেত্রে কি সুনিশ্চিতভাবে তারা কাজ করতে সকালে গিয়ে আবার বিকেলে ফেরত আসবে, তাদের চলাফেরায় কোনো রকম অসুবিধে হবে না, এই বিষয়গুলো কি আপনাদের মাথায় আছে? আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? আছে মানে কি, এর আগে সংক্ষেপে বলুন প্লিজ। আমরা যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিলাম, তখন একটা কোনো মানুষের যারা মনে করেছিল যে মেয়েদের উপর খারাপ নজর দেবে, তারাও দিতে পারেনি। কারণ রাস্তায় আমাদের ছেলেরা ঘোরাফেরা করতে হচ্ছে, নারী সুরক্ষার প্রশ্নে তারা সবসময় নজর রাখতো যেন কোনো জায়গায় কোনো রকম ঘটনা না ঘটে। মানুষ সাহস পেত না সেই সব মানুষ। দেখুন অনেক রাজ্যে, কিন্তু অনেক এখন বড় আমি বলি, শহরে এমন দেখেছি, আপনাকে বলছি শুনুন, কিছু ইনসিডেন্ট, কর্মরত মহিলারা তারা নিশ্চিন্তে যাতে বাড়ি ফিরতে পারে তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা, টিকিটের ব্যবস্থা করা, কোথাও কোথাও ফ্রি যাতায়াত করতে পারে এরকম ব্যবস্থা করা, এগুলো আপনাদের ভাবনায় আছে কিনা আমি জানি না, তবে নিশ্চিতভাবে এগুলো ভাবনায় রাখা উচিত, কিভাবে তাদের আরো বেশি পরিষেবা দেওয়া যায়। কথা হচ্ছে যে গোটা রাজ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এবং আরজি বন্ধ হয়ে গেল না, আরজিকর কাণ্ডে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ঢাকতে যে একটা হচ্ছে ডাক্তার মহিলা, যা হচ্ছে আমাদের স্বাস্থ্যের সম্পদ হতে পারে, তাকে হচ্ছে খুন করা হলো। এই দুর্গাপুরেও তার ঘটনার ছাপ পড়লো। এখন একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের দল যদি ক্ষমতায় আসে, প্রথম হচ্ছে সরকারের থেকে যা কিছু দায়িত্ব নেয়, একদম আপনি ঠিক বলেছেন, তাদেরকে হচ্ছে যারা কর্মরত অবস্থা আছে তাদেরকে হচ্ছে সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। অন্যদিকে অভয়া বাহিনী করে যাতে কোনো জায়গায় কোনো নারীর নিরাপত্তা বিঘ্নিত না হয়, তার দায়িত্ব সরকার এবং জনগণকেই, আমাদেরকে সবাই মিলে এই সমাজটা গড়তে হবে। প্রভাস সাঁই,
দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। আমরা কথা বলছি তার সঙ্গে বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাকে 1 মিনিট সময় দিতে চাইব। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন, যারা জনতা জনার্দন, তাদের কাছে যদি আপনার কিছু বলার থাকে সার্বিকভাবে 1 মিনিট আপনি বলে নিন। নমস্কার। দুর্গাপুর পশ্চিম বিধানসভা ক্ষেত্রের যারা নির্বাচক মণ্ডলী, আপনাদের কাছে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। এক, যে গোটা রাজ্যে যা ঘটনা ঘটেছে, যে 2011-র পর থেকে একটাও শিল্প হয়নি। অন্যদিকে গোটা রাজ্য আজ দুর্নীতিতে ডুবেছে, অজস্র স্কুল বন্ধ হয়েছে, প্রতিদিন মানুষ কাজ হারাচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে। ফলে এই দুর্গাপুরকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। এবং বিজেপি এবং তৃণমূল যেভাবে সেটিং করে ধর্মের নামে, জাতের নামে আপনাদেরকে ভাগ করে এই বাইনারি সেট করতে যাচ্ছে, তাদেরকে ব্যর্থ করতে হবে। এবং বামপন্থায় বিকল্প। এই জায়গায় আপনাদেরকে নতুন রাজ্য করার জন্য আমি আপনাদের পাশে থাকতে অনুরোধ করছি, আপনাদের কাছে আহ্বান করছি। ধন্যবাদ প্রভাসবাবু। আমরা কথা বলছিলাম দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 2026 বিধানসভা নির্বাচনে বাম মনোনীত প্রার্থী, সিপিআইএম প্রার্থী প্রভাস সাঁইয়ের সঙ্গে। এই কেন্দ্র থেকেই লড়াইয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কবি দত্ত, বিজেপির লক্ষণ ঘরুই, কংগ্রেসের তরুণ রায়। এবং আমরা আশা করব প্রভাসবাবু যে কথা বলছেন তার যে বার্তা সাধারণ জনগণের কাছে, যারা তাকে ভোট দেবেন, যারা এবারের নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটদান করবেন, তাদের কাছে সেই বার্তা পৌঁছবে এবং তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন। আর এই কথা বলেই এবং প্রভাসবাবুকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নেব। শেষ করব আজকের এই বাংলার ভোট যুদ্ধ। আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।